দর্পচূর্ণ, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৩। কে রে বিমল, আয় বোন বস, বলিয়া নরেন্দ্র শয্যার উপরে উঠিয়া বসিল। তাহার উভয় ওষ্ঠ প্রান্তে ব্যথার যে চিহ্নটুকু প্রকাশ পাইল, তাহা বিমলার দৃষ্টি এড়াইল না। অনেক দিন দেখিনি দিদি, ভালো আছিস তো? বিমলার চোখ দুটি ছল ছল করিয়া উঠিল। সে ধীরে ধীরে শয্যা প্রান্তে আসিয়া বলিল, কেন দাদা, তোমার অসুখের কথা আমাকে এতদিন জানাওনি? অসুখ তেমন তো কিছু ছিল না বোন, শুধু সেই বুকের ব্যথাটা একটু। বিমলা হাত দিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল, একটু বইকি, উঠে বসতে পারো না? ডাক্তার কি বললে? ডাক্তার? ডাক্তার কি হবে রে, ও আপনি সেরে যাবে। হ্যাঁ, ডাক্তার পর্যন্ত ডাকাওনি? কদিন হলো? নরেন্দ্র একটুখানি হাসিয়া বলিল, কদিন? এই তো সেদিন রে, দিন 7 হবে বোধ হয়। 7 দিন? তাহলে বউ সমস্তই দেখে গেছে? না না, দেখে যায়নি বোধ হয়। অসুখ আমার নিশ্চয় সে বুঝতে পারেনি। আমি তার যাবার দিনও উঠে গিয়ে বাইরে বসেছিলুম। না না, হাজার হোক, তাই কি তোরা পারিস বোন? বউ তাহলে রাগ করে গেছে বলো? না, রাগ নয়, দুঃখ কষ্ট, কত অভাব জানিস তো। ওদের এসব সহ্য করা অভ্যাস নেই। দেহটাও তার বড় খারাপ হয়েছে। নইলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস? বিমলা অশ্রু চাপিয়া কঠিন স্বরে বলিল, পারি বই কি দাদা, আমাদের অসাধ্য কাজ কিছু নেই। না হলে তোমরা বিছানায় না শোয়া পর্যন্ত আর আমাদের চোখে পড়ে না। ভোলা, পালকি এলো রে? আনতে পাঠিয়েছি মা। এর মধ্যে যাবি দিদি? এখনো তো সন্ধে হয়নি, আর একটু বস না। না দাদা, সন্ধে হলে হিম লাগবে। ভোলা, পালকি একেবারে ভিতরে আনিস। ভিতরে কেন বিমল? ভেতরে ভালো দাদা, এই ব্যথা নিয়ে তোমার বাইরে গিয়ে উঠতে কষ্ট হবে। আমাকে নিয়ে যাবি? এই পাগল, দেখো কি হয়েছে যে এত কাণ্ড করতে হবে? এ তো আমার প্রায়ই হয়, প্রায়ই সেরে যায়। তাই যাক দাদা, কিন্তু ভাই তো আমার আর নেই যে তোমাকে হারালে আরেকটি পাবো। ওই যে পালকি, এই র্যাপারখানা বেশ করে গায়ে জড়িয়ে নিও। ভোলা, আর একটু এগিয়ে আনতে বল। না দাদা, ও সময় তোমাকে চোখে চোখে না রাখতে পারলে আমার তিলার্ধ স্বস্তি থাকবে না। কিন্তু নিয়ে যেতে চাইবি, বুঝলে যে তোকে আমি খবরই দিতুম না। বিমলা মুখ পানে চাহিয়া থাকিয়া বলিল, তোমাদের বোঝা তোমাদেরই থাক দাদা, আমাকে আর শুনিও না। আচ্ছা, কি করে মুখে আনলে বলো তো? এই অবস্থায় তোমাকে একলা ফেলে রেখে যেতে পারি? সত্যি কথা বলো। নরেন্দ্র একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে চল যাই। দাদা, কি রে? আজ রাত্রেই বউকে একখানা টেলিগ্রাম করে দিই, কাল সকালে চলে আসুক। নরেন্দ্র ব্যস্ত হইয়া উঠিল। না না, সে দরকার নেই। কেন নেই? মেদিনীপুর তো বেশি দূর নয়, একবার আসুক, না হয় আবার চলে যাবে। না রে বিমল, না, সত্যি তার দেহটা ভালো নেই, দুদিন জুড়ো। একটুখানি থামিয়া বলিল, বিমল, আমি তোর কাছে থেকে ভালো না হতে পারি তো আর কিছুতেই পারবো না। হ্যাঁ রে,
আমি যে যাচ্ছি গগন বাবু শুনেছেন। বেশ, যা হোক, তিনি তো এখনো অফিস থেকে ফেরেননি। তবে তবে আবার কি? তোমার ভয় নেই দাদা, তার বেশ বড় বড় দুটো চোখ আছে, আমরা গেলেই দেখতে পাবেন। নরেন্দ্র বিছানায় শুইয়া পড়িয়া কহিল, বিমল, আমার যাওয়া তো হতে পারে না। বিমলা অবাক হইয়া জিজ্ঞাসা করিল, কেন? গগন বাবুর অমতে অমন করলে মাথা খুঁড়ে মরবো দাদা। একটা বাড়ির মধ্যে কি ভিন্ন ভিন্ন মত থাকে যে আমাকে অপমান করছো? অপমান করছি? ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না। বিমলা আবশ্যক বস্ত্রাদি গুছাইয়া লইতেছিল, সলজ্জে মাথা নাড়িয়া বলিল, দাদা, আজ ব্যথাটা তত টের পাচ্ছ না? না, একেবারে না। 8 দিন তোদের কি কষ্টই না দিলুম, এখন বিদায় কর দিদি। করব কার কাছে? আচ্ছা দাদা, এই 16-17 দিনের মধ্যে বউ একখানা চিঠি পর্যন্ত দিল না? না, দিয়েছেন বই কি, পৌঁছানো সংবাদ দিয়েছিলেন। কালও একখানা পেয়েছি, বরং আমি জবাব দিতে পারিনি ভাই। বিমলা মুখ ভার করিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। নরেন্দ্র লজ্জায় কুণ্ঠিত হইয়া বলিতে লাগিল, সেখানে গিয়ে পর্যন্ত সে ভালো নেই, সর্দি কাশি, পরশু একটু জ্বরের মতো হয়েছিল, তবু তার উপরে চিঠি লিখছেন। আজ তাই বুঝি সেখানে টাকা পাঠিয়ে দিলে? নরেন্দ্র অধিকতর লজ্জিত হইয়া পড়িল, কহিল, কিছুই তো তার হাতে ছিল না। বাড়ির পাশেই একটা মেলা বসছে, লিখেছেন সেটা শেষ হয়ে গেলেই ফিরতে পারবেন। তোমাকে বুঝি চিঠিপত্র লিখতে পারেননি? পেরেছেন বই কি, কাল আমিও একখানা 4 পাতা জোড়া চিঠি পেয়েছি। পেয়েছিস? পাবি বই কি, তার জবাবটা। তোমার ভয় নেই দাদা, তোমার অসুখের কথা লিখবো না, আমার নষ্ট করবার মতো অত সময় নেই, বলিয়া বিমলা ঘর ছাড়িয়া চলিয়া গেল। সন্ধ্যার প্রাককালে খোলা জানালার ভিতর দিয়া লাল আকাশের পানে চাহিয়া নরেন্দ্র স্তব্ধ ভাবে বসিয়াছিল। বিমলা ঘরে ঢুকিয়া বলিল, চুপ করে কি ভাবছো দাদা? নরেন্দ্র মুখ ফিরাইয়া লইয়া বলিল, কিছুই ভাবিনে বোন, মনে মনে তোকে আশীর্বাদ করছিলুম, যেন এমনি সুখেই তোর চিরদিন কাটে। বিমলা কাছে আসিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া একটা চৌকির উপর বসিল। আচ্ছা, দুপুর বেলা অত রাগ করে চলে গেলি কেন বলতো? আমি অন্যায় সইতে পারিনে। কেন তুমি অত কি বল? ইন্দুর দিক থেকে একবার চেয়ে দেখ দেখি, আমি তো তাকে সুখে রাখতে পারিনি। সুখে থাকতে পারার ক্ষমতা থাকা চাই দাদা, সে যা পেয়েছে এত কজন পায়, কিন্তু সৌভাগ্যকে মাথায় তুলে নিতে হয়, নইলে। কথাটা শেষ করিবার পূর্বেই বিমলা লজ্জায় মাথা হেঁট করিল। নরেন্দ্র নীরবে স্নিগ্ধ সস্নেহ দৃষ্টিতে এই ভগিনীটির সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিয়া ক্ষণকাল পরে কহিল, বিমল, লজ্জা করিস নে দিদি, সত্য বলতো, তুই কখনো ঝগড়া করিস নে? উনি বলেছেন বুঝি? তা তো বলবেনি। নরেন্দ্র মৃদু হাসিয়া বলিল, না, গগনবাবু কিছুই বলেননি, আমি তোকে জিজ্ঞাসা করছি। বিমলা আরক্ত মুখ তুলিয়া বলিল, তোমাদের সঙ্গে ঝগড়া করে কে পারবে বলো? শেষে হাতে পায়ে পড়ে। ওখানে দাঁড়িয়ে কে? আমি গগন বাবু। থামলে কেন? বলে যাও। ঝগড়া করে কার হাতে পায়ে কাকে পড়তে হয় কথাটা শেষ করে ফেলো। যাও, যে সাধু পুরুষ লুকিয়ে শোনে তার কথায় আমি জবাব দিইনি।
বলিয়া বিমলা কৃত্রিম ক্রোধের আড়ালে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল। নরেন্দ্র সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মোটা তাকিয়াটা হেলান দিয়া বসিল। গগনবাবু বলিলেন, এ বেলায় কেমন আছো হে? ভালো হয়ে গেছি, এবার বিদায় দাও ভাই। বিদায় দাও? ব্যস্ত হও না হে, দুদিন থাকো। তোমার এই বোনটির আশ্রয়ে যে যটা দিন বাস করতে পায় তার তত বৎসর পরমায়ু বৃদ্ধি হয়, সে খবর জানো? জানিলে বটে, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করি। গগনবাবু দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, বিশ্বাস করি কি হে? এ যে প্রমাণ করা কথা। বাস্তবিক নরেনবাবু, এমন রত্ন সংসারে পাওয়া যায়। ভাগ্য 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 ফলতি, এ কি হে কথাটা? নইলে আমার মতো হতভাগা যে বস্তু পায়, এ তো স্বপ্নের অগোচর। বউ ঠাকুরন, না হে না, থেকে যাও দুদিন। এমন সংসার ছেড়ে স্বর্গে গিয়েও আরাম পাবে না, তা বলে দিচ্ছি ভাই। বিমলা বহু দূরে যায় নাই, ঠিক পর্দার আড়ালেই কান পাতিয়াছিল। চোখ মুছিয়া উঁকি মারিয়া সেই প্রায়ন্ধকারেও স্পষ্ট দেখিতে পাইল তাহার স্বামীর কথাগুলো শুনিয়া নরেন দাদার মুখখানা একবার জ্বলিয়া উঠিয়াই যেন ছাই হইয়া গেল।